ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে অনেক বড় করে একটা ই লিখছি। আমাদের লগের ক্ষেত্রে ই একটি মারাত্মক জিনিস। ই যে শুধুমাত্র লগের ক্ষেত্রে ইউজ হয় তা নয়, অন্যান্য ক্ষেত্রেও ইউজ হয়। পৃথিবীতে যে কয়েকটি ব্যতিক্রম সংখ্যা রয়েছে, যেমন পাই, ওমেগা, এরকমই একটি সংখ্যা, সেটা হচ্ছে ই। ই হচ্ছে একটি অমূলদ সংখ্যা। ই একটি অমূলদ সংখ্যা, যাকে আমরা বলি ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার এটা একটা অমূলদ সংখ্যা এবং এর মান আছে নির্দিষ্ট। তুমি ক্যালকুলেটরে চাপ দিলেই দেখতে পাবা 2.71828 ... এটি চলছে, তা চলছে নন স্টপ। এর একটি নির্দিষ্ট মান আছে। এটি আবিষ্কার করছে লিওনার্ড ইলার, EULER। এই ইলার শব্দটির থেকে ই কথাটি আসছে, যদিও প্রথমে এটাকে বি দিয়ে লেখা হয়তো, পরবর্তীতে এটাকে ই দিয়ে এস্টাবলিশ করা হয়েছে। তাহলে ই একটি অমূলদ সংখ্যা। প্রশ্ন থেকে যায় দুইটা, ই আমাদের কোন কাজে লাগে আর ই পেলই বা কীভাবে। ই পাওয়াটাই এটা কোনো কঠিন কিছু না, একদম নিত্যদিনের একটি ঘটনার থেকে এর উৎপত্তি। নিত্যদিনের ঘটনা কীরকম? যেমন মনে করো আমি ব্যাংকে টাকা রাখি বা টাকা আরেকজনকে ধার দিই, তাহলে তো ইন্টারেস্ট পাই, ইন্টারেস্ট মানে লাভ পাই, এখান থেকেই এর মান সৃষ্টি। তাইলে আমি এর মানটাই কী করে পেতে হয় সেটি আমি দেখাই দিচ্ছি। চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা এই সূত্রটি পেয়েছিলাম কিনা দেখো দেখি। A = P 1 + R^n। এটি তোমাদের জেআর ম্যাথ বইয়ের, এটা আমি বলে দিই, জেআর ম্যাথ বুকের পেজ 62-তে তুমি এই সূত্রটি পাবা। এখানে পিটা কি? পিটাকে আমরা বলি মূলধন। পি কি? মূলধন। আর কি? সুদের হার। সুদের হার। এন কি? সময়। এ কি? সুদ আসল। সুদ আসল, দ্যাট মিনস আমরা বলতে পারি এন সময় পর মুনাফা সহ আসল, এটাকে বলতে পারি। এখন এই সূত্রটি যেহেতু জানি, এই সূত্রটিকে আমি কাজে লাগাই ই এর মান বের করব। ই এর মান বের করাটা এবং জানাটা খুবই জরুরি। আমি ধরে নিচ্ছি 100% ইন্টারেস্টে কোনো ব্যাংক বা কোনো লোক আমার টাকা রাখতে রাজি হলো। এটি আসলে কারোর পক্ষে সম্ভব না। আমরা ব্যাংকে সাধারণত যারা লোন নেই বা লোন দেই, আমরা খুব বেশি 5%, 10%, 15%, এর বেশি কিন্তু, বা 33% পর্যন্ত, এর বেশি কিন্তু সুদ বা ইন্টারেস্ট আমরা পাই না। আমি ধরে নিচ্ছি সর্বোচ্চ ইন্টারেস্ট কত হতে পারে। সর্বোচ্চ ইন্টারেস্ট সবসময় 100 হয়। তাই আমি ধরে নিচ্ছি কোনো ব্যাংক আমাকে 100% ইন্টারেস্ট দিতে রাজি হলো ইয়ারলি, পার ইয়ারে, প্রতি বছর 100%। তাহলে 100% এটা হচ্ছে সর্বোচ্চ, এটা নেওয়াই হচ্ছে সর্বোচ্চ কত হতে পারে তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তাহলে যদি আমি 1 টাকা, এটি টাকা, 1 টাকা আমি 1 বছরের জন্য রাখি, 1 বছরের জন্য যদি 1 টাকা রাখি আর ইন্টারেস্ট যদি হয় 100%, তাহলে অবশ্যই পরের বছর আমি কত টাকা পাবো? 1 টাকা তো আমার ছিলই, আবার লাভটা কি 100%, তাহলে কি আরও কি 1 টাকা, তাহলে কয় টাকা পাবো? 2 টাকা পাবো। অর্থাৎ 100% ইন্টারেস্টে 1 টাকা 1 বছর পরে তার সুদ 1 টাকাই হবে এবং আসলে 1 টাকা, টোটাল 2 টাকা। এখন আমি তাকে বললাম যে ঠিক আছে বাবা, তুমি আমাকে 6 মাস করে টাকাটা জমা নাও। বুঝি নেই 6 মাসটা কি। দেখো
আমি বলতে চাচ্ছি যে তুমি 1 বছরের জন্য না রেখে তুমি 6 মাস করে রাখো। দ্যাট মিনস এখানে আমাদের মূল টাকাটা 1 টাকা, এখানে 6 মাস, এখানে 6 মাস। তাহলে অবভিয়াসলি 6 মাস 6 মাস যদি হয়, এখানে ছিল আমাদের 100%, তাহলে এখন এখানে হয়ে যাবে কত পার্সেন্ট? 50%। এটা হয়ে যাবে কত? 50%। অর্থাৎ তুমি 1 টাকা 50% ইন্টারেস্টে 6 মাস খাটাও, তারপরে সেই টাকাটা আবার 50% ইন্টারেস্টে 6 মাস খাটাও। তা তোমার তো 1 বছরে 100% বেশি ইন্টারেস্ট দিবে না সে। তাই যদি হয়, এবার তুমি নিজে নিজে হিসাব করো, 1 টাকা ছিল, 6 মাসের 50% লাভ, তার মানে কত? 50 পয়সা। তার মানে হচ্ছে তোমার আসল হচ্ছে কত? 1 টাকা, আর লাভ হলো কত? 50 পয়সা। তাহলে 1 টাকা 50 পয়সা হলো। এইবার আরও 50% লাভে, তাহলে এইটার 50% হচ্ছে কত? 75 পয়সা। তাহলে 1 টাকা 50 পয়সা, আর এখানে 75 পয়সা, তাহলে 2 টাকা 25 পয়সা। ওয়াও! তার মানে হচ্ছে যখনই আমি সময়টাকে ভাগ করে ফেললাম, তখন কিন্তু ইন্টারেস্ট বেড়ে গেল। আমি যদি 1 বছর পর টাকাটা তার নিতাম, তাহলে কিন্তু মাত্র আমি 2 টাকা পেতাম। যখনই আমি 2 ভাগ করলাম, তখন কিন্তু পেয়ে গেলাম 2 টাকা 25 পয়সা। তার মানে হচ্ছে টাকার পরিমাণটা বেড়ে গেলাম। তুমি 1 টাকা নিয়ে চিন্তা করছো, এখানে 1 টাকা না হলে যদি 1 কোটি টাকা হতো, তাহলে কিন্তু সে 1 বছর পর পেত 1,25,00,000 টাকা। এই 25 লক্ষ টাকা তো 4 টাকার ব্যাপার না, রাইট? ওকে, এটিকে যদি আমি সূত্রের ফরম্যাটে ফেলি, তাহলে সুদ আসলে তার টাকাটা কত? পি এর মান কত? 1। আর এখানে কি 1, যেহেতু 100% ছিল, 100%-এর সুদের মধ্যে 100%, তাহলে 100/100, তাহলে কত? 1। এবং কয় বছর ছিল? এনএসসি সময়, তাহলে কি 1 বছর। তাহলে কত পেয়েছি আমি? তাহলে 1 2 টু দি পাওয়ার 1, তাহলে 2, রাইট? দেখো 2 টাকা পাইছি। এবার এখানে যদি তুমি আসো, তাহলে এটাকে 1 টাকা। এবার ফার্স্টে তুমি খেয়াল করো, সময়টা কয় ভাগে পার্ট করছো? সময় 6 মাস 6 মাস, সেটি বড় কথা না। তুমি টাকাটা কয় ইনস্টলমেন্টে দিচ্ছ বা নিচ্ছ? 2 ইনস্টলমেন্টে, বছরে 2টিকে ভাগ করছো, তাহলে কত হচ্ছে? 2 ইনস্টলমেন্টে। এবার ইন্টারেস্টটা কত? আগে ছিল 100%, এবার ইন্টারেস্টটা কত? 50%, তাহলে 50/100, তাহলে কি হাফ? তাহলে এটা হচ্ছে হাফ। এক কথায় এটা যা থাকবে এটা 1/, তত। তাহলে কত হচ্ছে? 1 + 0.5 স্কোয়ার, তারপরে 1.5 স্কোয়ার, তার মানে হচ্ছে 2.25। তার মানে আমি সূত্রে ফেলে দিলেও কিন্তু আমি এইটা পাচ্ছি। তখন তো আমাদের লোভ তো থাকতেই পারে টাকার উপরে। ভালো লোভ হয়ে গেল, ও মাই গড, তাহলে আমি একটা কাজ করি, 3 মাস পর পর দেই। অর্থাৎ 1 বছরকে যদি আমি 4 ভাগে ভাগ করি, তাহলে এটি আমি আর সময় নষ্ট করব না। 1 বছরকে যদি আমি 4 ভাগে ভাগ করে দিই, তাহলে ইন্টারেস্টও কিন্তু কমে গেল। এখানে কিন্তু 25%, এখানে 25%, এখানে 25%, এখানে 25%। তাহলে 1 টাকা দিয়ে সে যাত্রা শুরু করলো। তাহলে এখানে কত হবে? আগের ছিল 1 টাকা, তার 25% কত? 25 পয়সা, তাহলে কত? 1 টাকা 25 পয়সা। আবার এখানে কি হবে? 1 টাকা 25 পয়সা। এই 1 টাকা 25 পয়সার 25%, 1 টাকা 25 পয়সার 25% আমার করা আছে, সেটা হচ্ছে 0.3125, তাহলে পাচ্ছি আমি 1.5625, তাহলে এই টাকাটা। আবার 25%, তাহলে এখানে কি আরেকটা পাবো। আবার 25%, এখানে কি আরেকটা পাবো। সব শেষে আমি যদি 4 ভাগে ভাগ করি, তাহলে রেজাল্টটা পাবো আমি 2.44। আমি আর বেশি সংখ্যক ঘর নিচ্ছি না, দশমিকের পর মাত্র 3 ঘর নিলাম, 2.441 টাকা পাবো। অর্থাৎ আমি যদি এই সূত্রে ফেলে দিই, তাহলে এটি কয় ভাগে ভাগ হচ্ছে? 4 ভাগে। তাহলে 1 + 1/4 হোল টু দি পাওয়ার 4, এত হিসাব করলে আমি এটা পাবো 2.111 আরও ডট ডট। তার মানে এখন তুমি 4 মাসে 3 মাসে না, তোমার লোভ বেড়ে গেল, তুমি আরও বেশি চাও, আরও বেশি চাও। তাহলে একটা কাজ করো, সেকেন্ডে কত হবে? আরও যদি সেকেন্ডের চেয়ে বেশিতে নাও, তাহলেও আমাদের এই সূত্র। অর্থাৎ আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে যদি তুমি লাভ যদি চাও, তাহলে আমরা সব শেষে পাবো
1 প্লাস 1 বাই ধরলাম 1 2 3 4 5 6 1 লেগে 6টা শূন্য হোল টু দি পাওয়ার 1 2 3 4 5 6, তাহলে দিস ইকুয়াল আমি কত পাচ্ছি খেয়াল করে দেখো, 6টা শূন্য মানে 1.1 2 3 4 5 1 এত টু দি পাওয়ার 1 2 3 4 5 6, এটি কত পাবো? আমার কাছে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর থাকলে দেখা যেতাম। এটি মোটামুটি পাবো আমি 2.71828 সামথিং। অর্থাৎ এটির মান তুমি যতই বাড়াও, এটা যত বাড়বে এটা কি তত বাড়বে, এটা তো সেম। এটির মান যতই বাড়াও, তুমি 1 কোটি 2 কোটি 100 কোটি যে বাড়াও, তাহলে সর্বশেষে মানটা এইখানে এসে আটকে যাবে, তারপরে আর খুব একটা চেঞ্জ হবে না। এইটারই নাম হচ্ছে ই। অর্থাৎ দৈনন্দিন হিসাবের কাজে যে জিনিসটি লাগানো যায় সেটার নাম দেওয়া হয়েছে ইলার্স থিওরেম। এটাকে নাম হয় ইলার্স নাম্বার। এটাকে আমরা বলতে পারি ইলার EULER ইলার। আমাদের ইলার নাম্বার কত পাচ্ছি? E ইকুয়াল 2.71828 . এটি আমাদের লগারিদমে খুব বেশি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। লিওনার্ড ইলার ইনি কিন্তু শেষের দিকে অন্ধ হয়ে যায়। একটা ত্রিভুজের লম্ববিন্দু, অন্তঃকেন্দ্র এবং ভরকেন্দ্র একই সরলরেখায় অবস্থিত, পড়ছো না? তাইলে এটা যে একই সরলরেখায় অবস্থিত, এটাকে বলা হয় ইলার লাইন। এটাকে বলা হয় ইলার লাইন। এটা কিন্তু ইলার নাম্বার, নট থিওরেম। এটা ইলার নাম্বার। যেহেতু আমরা এই জিনিসটা শিখে ফেললাম, তারপরে আমি দেখাচ্ছি প্রপার্টি অফ লগারিদম, বা আমরা বলতে পারি লগের প্রকারভেদ। মোটামুটি লগের প্রকারভেদ দুইটি থাকলো, লগের প্রকারভেদ আরও আছে। আমরা আজকে প্রধান দুইটি নিয়ে আলোচনা করব। একটিকে বলা হয় লগ এন ই বেস, লগ এন টু দ্য বেস ই। এটাকে আমরা এনের জায়গায়, এই জায়গার ক্ষেত্রে আমরা এক্স লিখি, বেশি অভ্যস্ত, আমরা এক্স লিখলাম। এটাকে বলা হচ্ছে এক্স, এল এন এক্স। উচ্চারণটা কি? উচ্চারণটা অনেকে উচ্চারণ করে লন, LON, ভুল। লন উচ্চারণ করা যাবে না। এটার উচ্চারণ হচ্ছে ন্যাচারাল লগ বা LNX। আজকের পর থেকে আমরা কখনোই মুখ দিয়ে লন বলবো না। কি উচ্চারণ করবো? LNX অথবা ন্যাচারাল লগ বলবে। তাহলে একে বলা হচ্ছে ন্যাচারাল লগারিদম, বা আমরা বলতে পারি স্বাভাবিক, বা আমরা বলতে পারি ই ভিত্তিক ইত্যাদি অনেক নামে বলা যায়। ই ভিত্তিক লগারিদম বা স্বাভাবিক লগারিদম, ন্যাচারাল লগারিদম, ই ভিত্তিক লগারিদম ইত্যাদি প্রকাশ করা হয়। তাহলে আমাদের LNX হচ্ছে স্বাভাবিক লগারিদম। দুই আমরা পড়ব log x বেস 10। তাহলে log x বেস 10 এটাকে বলা হয় 10 ভিত্তিক লগারিদম, বা এটা হচ্ছে কমন লগারিদম। এটাকে কি প্রকাশ করা হয়? কমন লগারিদম, বা আমরা বলতে পারি সাধারণ। ওটা স্বাভাবিক বলা হয়, এটা সাধারণ বলা হয়, সাধারণ লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম ইত্যাদি নামে প্রকাশ করা হয়। ওকে, এছাড়াও আরেকটি লগ আছে, সেটি আমরা সাধারণত নাম দেই না, আমরা বলি এটা হচ্ছে 2 বেস। বেস যখন 2
2 থাকে, তখন এটিকে বলা হয় বাইনোমিয়াল লগারিদম। এই বাইনোমিয়ালটি সাধারণত কম্পিউটার এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইউজ হয়। এটি আমাদের ফিজিক্স ম্যাথামেটিক্সে সবচেয়ে বেশি ইউজ হয়, এটা সায়েন্টিফিক্যালি খুব বেশি ইউজ হয়, আর এটি সাধারণত কম্পিউটারে ইউজ হয়। ওকে, প্রপার্টি অফ লগারিদম আমাদের মোটামুটি 3টা। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি শিখব, সেটি হচ্ছে ইনভার্স। ডিয়ার স্টুডেন্ট, আজকে লাস্ট টপিকস আমরা পড়তেছি, সেটা হচ্ছে ইনভার্স। ইনভার্সের বাংলা হচ্ছে বিপরীত। বিপরীত বিপরীতটা কীরকম? যেমন আমি বলতে পারি ভালোর বিপরীত মন্দ, বা বলতে পারি দিনের বিপরীত রাত। বিপরীত অর্থ কিন্তু 1/, না, এটি একটি আলাদা জিনিস। যেমন আমরা যদি এভাবে পড়ি sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান কত? হাফ। সাইনের পরে যে জিনিসটি বসছে সেটা হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল, আর সাইনের পরে যে জিনিসটি বসলো সেটি হচ্ছে বাহুর অনুপাত বা মান। এখন যদি কেউ মান থেকে কোণ লিখতে চায়, মান থেকে কোণ লিখতে চায়, বা দুই বাহুর অনুপাত দেওয়া আছে, এটির মাঝখানের কোণটি কত, তাহলে আমাদের বিপরীত দিক থেকে আসা হচ্ছে। তখন বৈজ্ঞানিকরা চিন্তা করলো যে এটার একটা সিম্বলিক রূপ দেওয়া হোক। সিম্বলিক রূপটা কি? সেটা হচ্ছে সাইন লেখার পরে এই জিনিসটা, এটাকে তুমি কোনো অবস্থাতেই টু দি পাওয়ার -1 বলতে পারবা না। টু দি পাওয়ার -1 আর ইনভার্স দেখতে সেম হলো ইনভার্সই। যখন আমি মুখ দিয়ে ইনভার্স কথাটি বলবো তখন এর কাজ বুঝতে হবে, এটা বিপরীত মিন করছে। এই কথাটি অনেক স্টুডেন্টই ক্লিয়ার হতে চায় না, এবং যখন উচ্চারণ করে একরকম, লেখে একরকম, তখন আমি যখন শুনি খুব কষ্ট লাগে। তাহলে সাইন ইনভার্সের পরে হাফ হবে, এটি বৈজ্ঞানিকরা লেখার টেকনিক তৈরি করে রাখছে। তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে হচ্ছে যে এখান থেকে তুমি এটা পাইলা এবং এখান থেকে এটা পাইলা। এখানেই আমাদের ইনভার্স জিনিসটি ইউজ হয়। যেমন বিপরীত অর্থ কি? ভালোর বিপরীত অর্থ হচ্ছে কত? খারাপ বা মন্দ। কিন্তু কখনোই দিনের বিপরীত কি? রাত। কিন্তু তার মানে কি ভালো ইকুয়াল 1/, খারাপ হবে? ভাবো তুমি, এটা কখন লেখা যায়? এটি কখনোই লেখা যায় না। তদ্রূপ যদি আমি বলি 2 to the power -1, 2 the power -1, যদি আমি এই কথাটি বলি তাহলে আমি 1/2 লিখতে পারবো। 2 ইনভার্স, যদি আমি এই কথা বলি 2 ইনভার্স বা 3 ইনভার্স, তাহলে এটি ইকুয়াল টু কখনোই আমি 1/2 লিখতে পারবো না। খুব সহজ কথায় আমাদের কোনো কনস্ট্যান্টের উপরে ইনভার্স হয় না, সেটি পাওয়ার। একটি যোগের বিপরীত আর একটা গুণের বিপরীত বলতে কিছু ওয়ার্ড আছে, সেখানে ইনভার্স ভিন্ন কথা, সেটি নয় আরেকদিন আলোচনা করা যাবে। যোগের বিপরীত, গুণের বিপরীত, সেটি অন্য সেন্সে আছে। যদি 2 to the power বলি তাহলে 1/2 হবে, বা 2 ইনভার্স হলে কখনোই 1/2 হবে না, এবং এটি কোনো অবস্থাতেই লেখা যাবে না। এটি হচ্ছে রং, এটি ভুল। একইভাবে আবার আরও কিছু স্টুডেন্টকে আমি পড়তে দেখছি, এটাকে এইভাবে পড়ে, মনে করো x to the power -2,
এটা কি হচ্ছে এক্স টু দ্য পাওয়ার -2, কিন্তু এটা না পড়ে তারা পড়ে এক্স ইনভার্স 2। এটার মতন এটির মতন গাধামি আর নাই। এটা তো প্রশ্নই আসে না। ইনভার্স 2, ইনভার্স শুধুমাত্র -1 কি বলা হয়, আর কাউকে না। আবার ইনভার্স 2 মানে এটা সম্পূর্ণ একটি বোকামি ছাড়া কিছুই না। এটি ম্যাথামেটিক্যালি কোনো কিছুই নাই এরকম কিছু। কাজেই এটি ইনভার্স 2 পড়া যাবে না। ওকে, তোমার এস ইজ এ সেট অফ, আমরা এরকম করছি অলরেডি, দিলাম মনে করো 1, তাহলে কত পেলাম 2, তারপর মনে করো 2,4 ইত্যাদি বিভিন্ন মান দিতে পারি। -1, আমি ধরলাম 0,5 এক্সেট্রা, আমি ইচ্ছে মতো ধরলাম। এটাকে আমি বলবো অন্বয়। তো দুইটা সেট থেকে আসছে, এটি একটি অন্বয় রিলেশন, মনে আছে? এটি হচ্ছে অন্বয় বা রিলেশন। এটি সেটের চ্যাপ্টারে তুমি পড়ছো। এই অন্বয়ের বিপরীত অন্বয় বের করছো না? অবশ্যই বের করছো। বিপরীত অন্বয় তখন আমরা কি লিখতাম? এই যে এই চিহ্নটা দিতাম, এইটাই সেই ইনভার্স। বিপরীত অন্যায়, বিপরীত অন্যায় লেখার সময় তুমি কি লিখতা? এটা ছিল ডোমেইন, এটাকে আমরা কি বলি? ডোমেইন। এটাকে কি বলি? রেঞ্জ। যখন বিপরীত অন্যায় লিখি তখন রেঞ্জ আগে, ডোমেইন পরে, অর্থাৎ 4,2 অর্থাৎ 0,5, -1। অর্থাৎ বিপরীত অন্যায় যখন লিখি তখন ডোমেইন রেঞ্জ হয়ে যায়, রেঞ্জ ডোমেইন হয়ে যায়। কাজেই ইনভার্স কথাটি কোনো পাওয়ারে ইউজ করবা না। এটি ফাংশনের সময় লিখি, অন্যায়ের সময় লিখি, ইত্যাদি ক্ষেত্রে লিখি, শুধুমাত্র কনস্ট্যান্টের উপর কখন এটি ইউজ করা যাবে না। যদি কেউ মুখে উচ্চারণ করে সে ভুল করে, ঠিক আছে? আজকের পর থেকে তার ভুল তুমি ধরা দিতে পারবা। সূচকীয় ফাংশন, যাকে আমরা বলি a⁴x, বা আমরা কি বলি? এক্সপোনেনশিয়াল ফাংশন। আর একটা হচ্ছে লগারিদম ফাংশন। এটা যে একজন আরেকজনের বিপরীত তা আমি লেখচিত্রের মাধ্যমে হাতে নাতে প্রমাণ দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি একটি সংখ্যা মান দিলে ভালো হবে, 2⁴x = n। আমাদের এখানে অরিজিনালি ছিল কি a⁴x, এখানে a is greater than 1 হিসাবে নিচ্ছি। তাহলে আমাদের লগের ক্ষেত্রে কি আসবে? লগ আমাদের n⁻² ইকুয়াল কত? x। আমি এই পাশে লগের চিত্রটি আর্ট করব। লগ n⁻² ইকুয়াল x। আর এ পাশে আমি আর্ট করব এক্সপোনেনশিয়াল ফাংশনটি 2⁴x ইকুয়াল n। x এর মান 2 হলে কত হচ্ছে? 4। যখন x এর মান 0 তখন n এর মান কত? 1, অর্থাৎ এখানে একটি পয়েন্ট পেলাম। যখন x এর মান 1 তখন এটার মান কত পাচ্ছি আমি? 2। তাহলে x এর মান যখন 2 তখন y এর মান কত? আমাদের 4। এবং যখন x এর মান 3 তখন y এর মান কত? 8, 7, 8, y এর মান 8। যখন x এর মান -1 তখন y এর মান কত? 0.5, এটি হচ্ছে আমাদের 0.5। যখন x এর মান -2 তখন কত? 0.25, এই যে এখানে। অর্থাৎ এই সমস্ত বিন্দুগুলি যদি আমি যোগ করে দেই, 3 and 8 করতেছি, একটু 19-20 হতেই পারে। অর্থাৎ এরকম একটি লেখচিত্র পাবো। এটি কার লেখচিত্র? এটা হচ্ছে 2⁴x, যাকে আমরা এইভাবে বলতে পারি a⁴x, অর্থাৎ এর মান এখানে 2।
এটা আমরা এইভাবে বোঝার জন্য টু ইউজ করলাম চিত্রটি ঠিক করার জন্য। ওকে, পয়েন্টগুলো যেটা পাইছি পয়েন্ট আমরা লিখতে হবো। এই পয়েন্টগুলি কত? এই পয়েন্টটি হচ্ছে 0,1, এটা লাগবে লিখতে। এটা কার লেখচিত্র? এটি আমাদের 2 টু দি পাওয়ার x। দ্যাট মিনস এখানকার প্রত্যেকটা বিন্দু, এটি বড় করে খেয়াল করো, এখানকার প্রত্যেকটা বিন্দু প্রথমটা হচ্ছে x আর পরেরটা হচ্ছে n। তখন x এর মান বসালে তুমি n পাইছো। প্রত্যেকটা বিন্দু হচ্ছে আমাদের x আর n। ওকে, এইবার খেয়াল করো এখানে আমাকে কি বসালে কি পাবো? এখানে কিন্তু n বসালে আমি x পাবো, n বসাতে হবে। তাহলে n যদি বসাতে হয় তুমি এইটারই জাস্ট উল্টা দিক থেকে চিন্তা করো। এটি কিন্তু অসম্ভব বোঝার একটা জিনিস এবং এটি 9, 10 স্টুডেন্ট অবশ্যই এটি বুঝতে হবে। এখানে কিন্তু n আর এখানে কিন্তু x, আউটপুটটা x, ইনপুটটা n। তাহলে এর উল্টাটা বসাও, সবচেয়ে সহজ। এখানে যদি 1 দাও, তুমি বলো log 1 বেস 2, বেস যতই হোক log 1 এর মান কত? 0। তাহলে অবভিয়াসলি এটা 0। দ্যাট মিনস এইটার উল্টাটা খেয়াল করো। একইভাবে যদি 2 দেই, 0.5 যদি দেই, 0.5 দিলে দেখো আমাদের এটা বড় আর এটা ছোট, তাহলে মান নেগেটিভ পাবো মাস্ট। তাহলে 0.5 দিলে তুমি চেক করে দেখো এটা মান -1 পাবো। না বুঝলে দেখো এখানে আমাদের log 2 বেস 0.5 দিচ্ছি, তাহলে কত হবে? এই তো। ওকে, আমাদের তাহলে কি বলতে পারি? তাহলে উল্টায় লেখো 2 টু দি পাওয়ার x ইকুয়াল কত? 0.5। এই তো, এই নিয়ম। এটা কি উল্টা এটা নিয়ম? তার মানে কি? তার মানে কত? হাফ। তার মানে কত? 2 টু দি পাওয়ার -1। তাহলে x ইকুয়াল টু কি? -1। যেভাবে তুমি যাও সেভাবে তুমি করতে পারবা। যদি এইভাবে না বুঝো তাহলে এইভাবে দেখো লিখতে পারো log 2 বেস 0.5 কত? হাফ। দিস ইকুয়াল টু log 2 বেস 2 টু দি পাওয়ার কি? -1। আমরা পরবর্তীতে নিয়ম শিখবো, -1 সামনে চলে আসবে। log 2 বেস 2 তার মান কি? 1, তার মানে কি? -1। তুমি যেভাবে বুঝতে চাও সেভাবেই তুমি করতে পারো। সর্বশেষ আমাদের যদি 0.25 হয় তাহলে আমরা কি পাচ্ছি? -2 পাবো। ওকে, এইবার বিন্দুগুলি বসাবো। এবার খেয়াল করো কোনটা কোথায় বসাবো? এনটা কিন্তু এখানে বসাবো। অর্থাৎ এইবার কিন্তু এটা এন এর লাইন আর এটা এক্স এর লাইন। আর আগের বার কি ছিল? এটা এক্স এর লাইন, এটা এন এর লাইন। এই পার্থক্যগুলি খেয়াল করতে হবে, বুঝতে হবে। আমি যেহেতু ব্লু কার্ড ইউজ করতেছি তাহলে এইটার জন্য এটা হচ্ছে আমাদের এক্স এর লাইন আর এটা এন এর লাইন। কির জন্য? কোন ফাংশনের জন্য? আমাদের ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার x এর জন্য। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x এর জন্য। আর এখন যেটা ইউজ করব সেটা লনের জন্য। লনের জন্য এই লাইনটা হবে n এর লাইন, সেটা কার জন্য? লগের জন্য। আর এই লাইনটা হবে x এর লাইন, ওটা কার জন্য? লগের জন্য। ওকে, লাইনগুলি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ডোমেন রেঞ্জ ডোমেন চেঞ্জ হয়ে গেল। এইবার তুমি দেখো n এর মান যদি 1 হয় তাহলে x এর মান কত? 0। দ্যাট মিনস এটা একটা পয়েন্ট। n এর মান যদি 2 হয় তাহলে এটা কত হচ্ছে? 1। আমার এখানে ঘর কাটা আছে এবং ভিতরে আমার একটা গ্রাফ শিট আছে। মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। এইবার যদি মাঝখান দিয়ে আমি একদম 45 ডিগ্রি কোণ করে, ওকে, এখন দেখো যদি তুমি কেচি দিয়ে এটাকে কেটে নাও, কেটে নিয়ে এইটা যদি এইখানে বসাও একদম মিলে যাবে, একবারে মিলে যাবে। এবং এটা শুধুমাত্র 45 ডিগ্রি কোণে। এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা 45 ডিগ্রি কোণে। এটি শুধুমাত্র 45 ডিগ্রি কোণে একজন আরেকজনের বিপরীত হয়, তাকেই বলা হয় বিপরীত ফাংশন। ওনলি 45 ডিগ্রি কোণে যে রেখাটি গেছে তার দুই দিকে সমান সমান বিন্দুগুলি পেলে তখন তাকে ইনভার্স বলা হয়। কোথাকার ইনভার্স কোথায়? আর আমরা -1 দেখলে ইনভার্স বলি, খুবই লজ্জার বিষয়।
দেখো বিন্দুগুলির মধ্যে মিল দেখায়, ডোমেন রেঞ্জ ডোমেন হচ্ছে কিনা আমি কিছু আগে যেটা বুঝাইছিলাম। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা অবশ্যই 1,0। এবার দেখো ইনভার্সের মজাটা আসল জায়গায় চলে আসছে। এবার দেখো এখানকার যে পয়েন্ট এরা ইনভার্স, কারণ এটা তুমি যদি যোগ করে দাও, এটা যদি যোগ করে দাও, দেখো এটা 0,1, এটা 1,0, তাই তো পড়ছিলাম আমরা অন্যায় পড়লাম না? অন্যায়টা কিছু নাকি মুছে দিছি। অন্যায়টা খেয়াল করো, আমাদের এস ফাংশনটা কী ছিল? আমাদের ছিল 1,0 যদি হয়, তাহলে তার ইনভার্স কী ছিল? তার ইনভার্স ছিল 0,1। এবং অবশ্যই আমাদের সূচকীয় যত ফাংশন আছে সেটা অবশ্যই সবসময় 0,1 বিন্দুতে যাবে, এবং লগারিদমের যত ফাংশন আছে সেটা সবসময় 1,0 দিয়ে যাবে। এটা 0,1 দিয়ে যাবে, এটা 1,0 দিয়ে যাবে। একইভাবে যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি সাবমিট করি, তাহলে দেখো এটা ইনভার্স 1,2, 2,1 পরস্পর বিপরীত। একইভাবে সহজ কথায় তুমি যদি একটি আয়না নাও, মানে মিরর নাও, মিরর নিয়ে যদি এখানে লাগায় রাখো, তাহলে এই ছবিটা তুমি এই দিক দেখতে পাবা। ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারছো ইনভার্স জিনিসটা কি? ইনভার্স আমাদের খুবই বুঝতে হবে। হায়ার ম্যাথে এটি আছে, লগারিদম চ্যাপ্টারে আছে। তোমাকে আমি বলে রাখি, তুমি আমার এই ক্লাসটি ভালো মতন দেখো এবং এর পরের ক্লাসটি অবশ্যই দেখবা। আমি একদম শিওর করে বলছি, তুমি তোমার সমস্ত ফ্রেন্ড সার্কেলের তুমি টিচার হয়ে যাবা। আর এই টিচার যদি হতে চাও, তাহলে কী করতে হবে? এখন আমার ইউটিউবে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আরও ফ্রেন্ডকে বেশি করে জানাও। কি কি প্রশ্নের উত্তর তুমি চাও এই চ্যাপ্টারের উপর, অবশ্যই আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর একটা করে তোমাদের প্রশ্নের উত্তরের জন্য একটি ভিডিও বানাবো। টেক কেয়ার।